সরি আমাদের মাননীয় বিচারপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান, বিচারক জনাব মোহাম্মদ মঞ্জুরুল বাসিত উনি মেম্বার 1 এবং মাননীয় বিচারক মোহাম্মদ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির মেম্বার 2। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আমরা একটা ফর্মাল চার্জ দাখিল করেছি। সেখানে আমাদের এই 3টা ফর্মাল চার্জ আমাদের 3 জন শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মোহাম্মদ ফারুক। আরেকটা চার্জে আমাদের শহীদ হচ্ছে শহীদ তানভীর সিদ্দিক, মোহাম্মদ সাইমন ওরফে মাহিন, হৃদয়চন্দ্র তরুয়া। এই 6 জন হচ্ছে নিহত। আর আহত হচ্ছেন জাহিদ হাসান, আব্দুল কাদের ওরফে সাইন, আসিয়া খাতুন, সানজিদা সুলতানা ঝিনু, আবদুল্লাহ লুবাব। এই 3টা চার্জ আমরা এনেছি। সর্বমোট আসামি হচ্ছে 22 জন, সর্বমোট আসামি 22 জন। 22 জন আসামিদের মধ্যে আমি নামগুলি একটু আপনাদেরকে পড়ে শোনাই। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নাওফেল, ABM ফজলে করিম চৌধুরী, আজম নাসির উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, মোহাম্মদ নুরুল আজিম রনি ওরফে রনি, শৈবাল দাস সুমন, মোহাম্মদ ফিরোজ, আবু সালেক, মোহাম্মদ এসরারুল হক এসরাল, HM মিঠু ওরফে নুরুল হুদা মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশিস পাল দেবু, মোহাম্মদ জমির উদ্দিন ওরফে পারভেজ, আজিজুর রহমান ওরফে আজিজ, SM ইমরান হাসান ওরফে ইমু, জাকারিয়া দস্তগীর, মোহাম্মদ মহিউদ্দিন ফরহাদ ওরফে মহিউদ্দিন, সুমন দে এবং তৌহিদুল ইসলাম ওরফে হবি তৌহিদ ওরফে ফরিদ। আপনারা জানেন যে এই আসামিদের উস্কানি, ইন্ধন, তাদের নির্দেশনা এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণে একটি চট্টগ্রামে 6 জন নিহত হন, তাদেরকে খুন করা হয় এবং 6 জনকে প্রায় তো বাকি কয়জন 5 জনকে আহত করা হয় তাদেরকে। সেই ঘটনায় সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা ছিল এবং আমাদের সেখানে দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল 2-তে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং তারা ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন, যাদের বিরুদ্ধে প্রাইম ফেসি কেস প্রতীয়মান আছে। আমরা এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি যে এবং আমরা বিশ্বাস করে আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটি আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারব এবং আমরা প্রমাণ করতে সক্ষম হব। সেখানে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। এটা আমাকে একটু দেখে বলতে হবে, আমাকে একটু সুযোগ দেন। অলরেডি গ্রেফতার আছে 18 জন, না? ও সরি 1 মিনিট, আমি একটু দেখে বলি আপনাদেরকে। আমরা গ্রেফতার আছে হচ্ছে ABM ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, মোহাম্মদ ফিরোজ এবং তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ বা ফরিদ। এই 4 জন তারা অলরেডি গ্রেফতার আছে। তাদেরকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। আর গ্রেফতারি পরোয়ানা চেয়েছি আমরা আজম নাসির উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, হেলাল আকবর চৌধুরী বাবর, মোহাম্মদ নুরুল আজিম রনি, শৈবাল দাস সুমন, আবু সালেক, মোহাম্মদ এসরারুল হক ওরফে এসরাল, HM মিঠু ওরফে নুরুল হুদা মিঠু, নূর মোস্তফা টিন, দেবাশিস পাল দেবু, জমির উদ্দিন ওরফে পারভেজ,
জাকারিয়া দস্তগীর, আসামি সুমন দে এবং মোহাম্মদ মহিউদ্দিন ফরহাদ ওরফে মহিউদ্দিন, এদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। এবং ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, তাদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। আমরা মহিউদ্দিন বাচ্চু, কি বলে আরেকজন হলে এসএম ইমরান হাসান ইমু, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। এবং আদালত আমাদের সবগুলো প্রেয়ার মঞ্জুর করেছেন, অভিযোগ আমলে নিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন, প্রোডাকশন ওয়ারেন্ট যে আবেদন সেটাও মঞ্জুর করেছেন। আগামী 19/4/26 তারিখে পরবর্তী তারিখ, সেই দিন আমাদের সাক্ষীর কার্যক্রম আমাদের ওই যে এক্সিকিউশন রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমাদের বিচারের কার্যক্রম শুরু হবে। আর কিছু? থ্যাংক ইউ। আজকে সংসদে দেখেন, আবু সাইদ, আমাদের শহীদ আবু সাইদ জুলাই আন্দোলনে অন্যতম শহীদ, যার একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি। সারা জাতি, পৃথিবীর সকল মানুষ সেটা অবলোকন করেছে। জাতিসংঘ রিপোর্টে তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। এবং আমরা আমরা যে এক্সপেক্ট করতেছি, আমরা সেইভাবে আমাদের প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। সেটা যেটাই হতে পারে, আমরা প্রত্যাশা করি যেভাবে, সেরকম আশাই করি আমরা, যে আমরা যেহেতু মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে আমরা যেরকম এক্সপেক্ট করি সেরকম ইনশাল্লাহ আমরা রায় পাবো। সবচেয়ে বেশি আসামি এই মামলাটায় 30 জন। ইয়েস, মোটামুটি সব কর্মচারী থেকে ভিসি। এই কারণে মামলাটা আসলে অনেক কিছু দুর্বল হয়ে যায়নি তো? এইটা বলার তো কোনো কারণ আমি দেখি না। কারণ আমরা আসামি বেশি হলে মামলা দুর্বল হবে, কম হলে শক্ত হবে, এরকম তো কোনো বিষয় নাই। কারণ হচ্ছে যারা মামলার ঘটনার মধ্যে সম্পৃক্ত তারা বিচারের সম্মুখীন হবেন। সেই জন্য তো বিচার না, এগুলি আমরা এখন রায়ের আগে, এর বাইরে আর আমরা অন্য কিছু না। আমরা সাক্ষ্য প্রমাণ দিয়েছি, আপনারা দেখেছেন। এই নিয়ে আমরা বহুবার আপনাদের সাথে প্রেস মিট করেছি। আমরা বিশ্বাস করি যে আমরা যে সকল আসামি আমাদের সামনে এখন আছে তাদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত রায় ইনশাল্লাহ আমরা পাবো। আজকে সংসদের পাশ হয়েছে। আচ্ছা, এইটা আমি কপিটা এখনো দেখি নাই। গুমের অংশটা ট্রাইব্যুনালের আইনের সাথে যুক্ত করা হয়েছে এবং এর মধ্যে আইনমন্ত্রী বলেছেন সংসদে যে এর মধ্যে যে সরকার যে কতটা প্রতিশ্রুতিবদ্ধ এই বিচার করার জন্য গুমের, সেটা প্রমাণিত হয়েছে। দেখেন, আমি শুকরিয়া জানাচ্ছি যে গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং এটাকে যদি আমাদের এই ট্রাইব্যুনালে অ্যাক্টের সাথে যদি ট্যাগ করে দেওয়া হয়, তাহলে আমি এটা মাননীয় আইনমন্ত্রী বা আমাদের মাননীয় সংসদ সদস্যদের আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, এই গুম অধ্যাদেশটা আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। গুম হওয়ার ক্ষেত্রে যে অপরাধটা, গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল, সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। সেই কারণে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে আমি শুরু থেকেই আমার কাছে মনে হয়েছিল যে এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়। তো সেটা এখন যদি আমাদের ট্রাইব্যুনালের সাথে একীভূত হয়ে থাকে, ট্রাইব্যুনাল অ্যাক্টের সাথে, আমি মনে করি যে এটা একটা ভালো কাজ হয়েছে এবং এটা সঠিক হয়েছে, যথার্থ হয়েছে। আপনি বলছেন সঠিক হয়েছে, আমরা মনে করি যে আপনারা একটা গুমের 2-3টা বিচার শুরু করেছেন, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম যে মায়ের ডাকে তুলি 1 বছর আগে যে অভিযোগ দিয়েছেন সেগুলোর আনুষ্ঠানিকভাবে কোনো অগ্রগতি নেই তেমন একটা। এটা একটা দুঃখের বিষয়। আর দ্বিতীয় কথা, আপনারা যদি গুমের আলাদা বিচার এখানে করবেন, আপনার কি পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট আছে, পর্যাপ্ত লোক আছে তদন্ত করার, পর্যাপ্ত প্রসিকিউটর আছে এগুলোর উপর প্রশিক্ষিত? আপনি সরকারের কাছে আপনার দাবি কি থাকবে? আচ্ছা, আমাদের এই যে মায়ের ডাকের সংগঠনের মাধ্যমে প্রায় শতাধিক
আমরা আনুষ্ঠানিকভাবে 71টা অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি, বাট মায়ের ডাকের দাবি হচ্ছে যে তাদের প্রায় 101টা অ্যাপ্লিকেশন তারা সাবমিট করেছে। তাহলে 101টা অ্যাপ্লিকেশন মানে 101টা, কমপক্ষে 101টা ভিকটিম। তো খুব সঙ্গত কারণেই যে এত বৃহৎ সংখ্যক ভিকটিমদের যে ইনভেস্টিগেশন একটা সময় সাপেক্ষ এক, আর মায়ের ডাকের মানে ব্যানারে যে ভিকটিমগুলো, শহীদ পরিবারগুলো আছে, সেটা কিন্তু একই সময়ে ঘটে নাই, দীর্ঘ একটা সময় যাবৎ সেই অপরাধগুলো সংগঠিত হয়েছে। সেই কারণে এই অপরাধগুলো তদন্ত করতে গেলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা খুব সহজসাধ্য ইনভেস্টিগেশন না, একটু জটিল, এবং অনেকগুলো গোপনীয় জিনিস আমাদেরকে ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসতে হবে, সময় সাপেক্ষ বিষয়। তবে হ্যাঁ, এইটি গত 1 বছর যাবৎ এটার আরও উল্লেখযোগ্য অগ্রগতি হওয়া প্রয়োজন ছিল বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আমি ব্যক্তিগতভাবে যখন এই প্রসিকিউশনের দায়িত্বে আসি নাই, তখন আমি প্রত্যাশা করেছিলাম যে মায়ের ডাকের যে অভিযোগগুলো সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো ইনভেস্টিগেশন হবে, যে কোনো কারণেই করা যায়নি। তো আমি গতকালকে আমার মায়ের ডাকের যারা ভিকটিম পরিবারগুলো আমার সাথে দেখা করেছে, আমি তাদেরকে আশ্বস্ত করেছি এইভাবে যে অন্তত আগামী 1 মাসের মধ্যে উল্লেখযোগ্য একটা অগ্রগতি ইনশাল্লাহ আমরা তাদেরকে দেখাতে পারবো। এবং আমরা দৃশ্যমান কার্যক্রম গতকালকে থেকে আমরা শুরু করেছি। মায়ের ডাকের প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমরা ইন্ডিভিজুয়ালি করব, এবং আশা করি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারবো। আলাদা সেল করবেন কিনা, মানে আলাদা এখানে এটা কি প্রক্রিয়াটা আপনাদের কাছে আমি বলতে পারছি না এখন, সরি, কারণ এটা বলা সঙ্গত হবে না। এটা আপনারা জানেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অথবা রুলস যেটা আমাদের আছে, রুলস অ্যান্ড প্রসিডিউর, আমরা অনেক কিছু আপনাদের কাছে প্রকাশ্যে বলতে পারবো না। এটার জন্য আপনারা আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন যে অনেক তদন্তের বিষয় আপনাদের কাছে আমরা ইচ্ছে করে প্রকাশ করতে পারছি না, করবও না, কারণ আমাদের তদন্তের কিছু কৌশল আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আমাদের যারা পারপেট্রেটর আছে, অপরাধীরা আছে, তারা অনেক কৌশল জেনে গেলে আমাদের তদন্তে ব্যাঘাত ঘটে। সেই সব কারণে আমরা অনেক কিছু আপনাদের কাছে আমরা প্রকাশ করতে পারবো না বা করবও না। আপনারাও ইনশাল্লাহ, আমি মনে করি যে আপনারা আমাদেরকে ইনসিস্ট করবেন না এই বিষয়ে। যেগুলো প্রকাশ করার মতো ইনশাল্লাহ অবশ্যই সবগুলো আপনাদের কাছে আমরা প্রকাশ করব। আর যেগুলো আমরা প্রকাশ করতে পারবো না মনে করবেন, সেগুলো মনে করবেন যে তদন্তের স্বার্থে অথবা বিচারের স্বার্থে আমরা ওগুলো প্রকাশ করছি না। তবে আমি যেটা বলছি, যেটা আমাদেরকে বললেন আপনি, যে লোকবলের সংকট বলেন, ট্রাইব্যুনাল সংকট বলেন, এরকম বিষয়, এটা তো বটেই। আমাদের এটা তো আপনি দেখেন সারা বাংলাদেশে আমাদের জুরিডিকশন, আমরা যদি সবগুলো অভিযোগ যদি আমরা কালেক্ট করে আমাদের এখানে নিয়ে আসি, তা আমাদের কয়েকশো না, কয়েক হাজার মামলা হয়ে যেতে পারে। তো সঙ্গত কারণে আমাদের এখন যে লোকবল বা যে সেট আপ আছে, তাদের উপরে তো এখন ওভারবার্ডেন আমরা আছি। আমরা দেখেন, আমরা সারা দিন এখানে কাজ করি, আমরা এখানে বসে তদন্তের কাজ করতে হয়। আমাদের যে তদন্ত সংস্থা আছে, ওনাদেরকে আমাদের সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করতে হয়। ওনারা দফায় দফায় আমাদের কাছে আসেন, আমরা তাদেরকে সহযোগিতা করি। আমরা ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে অংশগ্রহণ করি, এবং অনেকগুলো বিষয় আছে যেগুলি আমরা কিন্তু সারাদিন বসে আমরা কাজ করি। আমরা সারাদিন ওখানে দেখবেন যে সন্ধ্যার আগে আমরা কোনো প্রসিকিউশনের সদস্য আমরা যেতেও পারি না, সারাদিন আমরা কাজ করি। আমাদের তদন্ত সংস্থায় যারা আছেন তারাও একইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আরও কিছু কিছু বিষয় আছে, আমাদের সারা বাংলাদেশে আমাদেরকে ভিজিট করতে হয়, আমাদের স্পটগুলো দেখতে যেতে হয়, সেখানে আমাদের ভিকটিম পরিবারের সাথে কথা বলতে হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এই যে আগামী 11 তারিখ আমরা নরসিংদীতে, সেখানে আমাদের প্রায় 16 বা 18 জন শহীদ হয়েছে। সেটা একটা বিশাল ইনভেস্টিগেশন। আমরা স্পটে আমাদের প্রসিকিউশন টিম, আমাদের তদন্ত সংস্থার লোকজন, আমরা ব্যক্তিগতভাবে আমরা আগামী 11 তারিখে আমরা যাচ্ছি। এরকম করে আমাদের প্রায় অনেকগুলো জেলাতে আমাদের অনেক পরবর্তী কর্মসূচি আছে। এইভাবেই কিন্তু আমরা আসলে আমাদের কাজগুলো করে যেতে হয়, যার কারণে আমাদের একটু কোনো ক্ষেত্রে আমাদের একটু সময় লেগে যায় হয়তো। এটা আমাদের ইচ্ছাকৃত না। আমাদের এই মানে তদন্তের যে ব্যাপকতা, এইগুলা করবার ক্ষেত্রেই হয়তো আমাদের একটু সময় লেগে যায়, অন্য কিছু না। আপনারা যে ফ্যাক্ট ফাইন্ডিং একটা কমিটি করেছিলেন, এই প্রশ্নটা এই জন্য, ও যাকে কেন্দ্র করে মোটামুটি সবচেয়ে বেশি হলো চিটাগাং ফজলে করিম চৌধুরী এই মামলার আপনার ভুক্ত আসামি। জি। তো
3টা আসামি হয়ে গেলেন, এখন ওই আপনাদের যে কমিটি যেটা ইন্টারনালি আপনারা তদন্ত করছিলেন তা আসলে কি পেলেন? অনেকদিন তো হয়ে গেল। না, আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে কি পেয়েছে না পেয়েছি তো আপনাদের কাছে এখন বলবো না। তবে যেটা হচ্ছে, আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্টটা এই মাসের মধ্যেই আশা করি ইনশাল্লাহ আমরা দিতে পারবো। আমরা যেটা যে আজকে যে ফজল করিম চৌধুরীর সংক্রান্ত যে বিষয়টা কেন্দ্র করে আমাদের কিছু কিছু অভিযোগ আমাদের সামনে এসেছিল, আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে সবগুলো বিষয় আমরা নিয়ে আসবো আশা করি। আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার একটা মেসেজ দিতে চাই যে অতীতে আমাদের ত্রুটি বিচ্যুতি যদি কোনো কিছু হয়েও থাকে, সেখান থেকে আমাদেরকে ভবিষ্যতের জন্য আমাদের শিক্ষা নিতে হবে। আমাদেরকে আমাদের প্রসিকিউশন টিমের সদস্য, তদন্ত সংস্থার সদস্য সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই যে আমাদের কোনো কর্মকাণ্ডে ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের কোনো বিষয় যদি আসে, কেউ এ থেকে বিন্দুতম তাদের ছাড় দেওয়া হবে না। আমাদের সর্বাগ্রে আমাদের এই ট্রাইব্যুনালের ইমেজ, আমরা আমাদের এই ট্রাইব্যুনালের ইমেজ রক্ষার জন্যে আমরা কেউ কোনো অপরাধ, কেউ কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হলে সেটা আমরা ছাড় দেব না, এবং এটা আমাদের খুব ক্লিয়ার মেসেজ। আমরা বরাবরই আমি বলে আসতেছি, ভবিষ্যতে একই বক্তব্য। আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে হয়তো সেই মেসেজটা আমরা ক্লিয়ারলি আরও বলে দেবো। আবু সাইদের রায় কি সম্প্রচার করবেন সরাসরি? আচ্ছা, আবু সাইদের রায় জাজমেন্ট সম্প্রচারের বিষয়টা কিন্তু আমাদের আইনে নাই। আমাদের আইনে আছে যে কোনো প্রসিডিং আমরা সরাসরি সম্প্রচার করার একটা বিধান আছে। তো তারপরেও কোনো কোনো রায় হয়তো আমরা সরাসরি সম্প্রচার করতে পারি, না করতে পারি, সেটা আমরা এখনও চিন্তা ভাবনা করি নাই। আমরা চেষ্টা করে চিন্তা করে দেখি যে আমাদের কোনটা সরাসরি সম্প্রচারে যাব, কোনটা যাব না। যদি করেন তাহলে দয়া করে যদি সম্প্রচারে আমরা সরাসরি যাই আপনাদেরকে অবহিত করব। 1 নম্বর ট্রাইব্যুনালে করে দেবেন। বলে 1 নম্বর ট্রাইব্যুনাল তো করে দেবো, কারণ আমাদের ওখানে এর আগে এই করতে হয়েছিল 2 নম্বর ট্রাইব্যুনালের রায় 1 নম্বর ট্রাইব্যুনাল। এর একটা রিকোয়েস্ট থাকবে, কোর্ট ছোট তো। আচ্ছা, দেখি। থ্যাংক ইউ। ইনশাল্লাহ জাজমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ জাজমেন্ট হয়ে যাবে। তাহলে আগামীকালকে কিন্তু আর প্রেস মিট করবো না। থ্যাংক ইউ।